বাংলাদেশে পরিমণির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে, ওইখানে 50টা 100টা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে। আর আমার দেশের 90 লক্ষ নাগরিক সম্মানের সাথে বাঁচার জন্য লড়াই করতেছে, সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই। তো প্রতিবন্ধী হবার একটা পরিবারে একজন প্রতিবন্ধী ভাই বোন থাকা, সদস্য থাকবার যে কষ্ট, এবং আমার মনে আছে যে আমার মা কিরকম সমাজ থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করতেন। বাজারে গেলে, রাস্তায় হাঁটলে চারপাশ থেকে লোক বলতো যে ওই যে পাগল ছেলেটা আছে না, ওই বিল্ডিং এ থাকে, ওই পাগল ছেলেটার মা। তো এখন আমি আপনাদের কষ্ট মানে ফার্স্ট হ্যান্ড বুঝি আর কি, যে আপনারা কি ধরনের পেইনের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। এবং এই যে আজমত ভাই কথা প্রসঙ্গে বলছেন যে যে বাবা মার একটা বয়স হয়ে গেছে, যে একসময় ধরেন জায়গায় গোসল করাইতে পারছে, কিন্তু বয়সের সাথে সাথে কি হচ্ছে যে আমার ভাইটা ওজন বাড়তেছে কিন্তু আমার বাবা মার শক্তি কমে যাচ্ছে। তাকে গোসলে নেওয়া, তাকে টয়লেট নেওয়া, করানো, ক্লিন করানো, এই যে চ্যালেঞ্জটা। এবং একটা পর্যায়ে এসছে আমার বাবা মা কালেকটিভলি দোয়া করতো যেন তাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। কারণ হচ্ছে এরপরে কি করবে, আমি না হয় দেখলাম, আমার ছেলেরা দেখবে, ছেলের বউরা কি এই পেইনটা নেওয়া উচিত আদৌ? এবং আমার বাবা মা বছরের পর বছর তাহাজ্জুদ পড়ে দোয়া করছে তাদের জীবদ্দশায় যেন তাদেরকে, এই মেজো ভাইটাকে যেন আল্লাহ তাআলা নিয়ে যান, এবং সে দোয়া কবুলও হয়েছে। আমার বাবা মারা যাওয়ার 2 বছর আগে আমার মেজো ভাই মারা গেছে। তো এই যে কষ্টটা, এই যে পেইনটা, এটা একটা প্রতিবন্ধী যদি কেউ পরিবারের না হয়, সে আসলে ধারণা করতে পারবে না যেটা কত কষ্টের বেঁচে থাকাটা। প্রতিদিনকার যে অপমান, গ্লানি, সমাজের যে আইসোলেশন, মনে করে যে এই মহিলাটা অভিশপ্ত। আমার মাকে কত বকাঝকা করছে মানুষজন, সমাজের লোকজন, যে নিশ্চয়ই অপয়া বলে, দেখবেন একটা শব্দ আছে, নিশ্চয়ই এই মহিলাটা অপয়া, নিশ্চয়ই কোনো গুনাহ করছে, নিশ্চয়ই ওর বাপ কোনো একটা গুনাহ করছে, হারাম খায়টা, এরকম। অথচ আমার বাবা অসাধারণ একটা সৎ মানুষ ছিলেন, প্রচন্ড রকমের সৎ মানুষ ছিলেন। টানাপোড়েনের ভিতরে আমরা বড় হয়েছি। মাসের 13-14 তারিখের পরে ঘরে চাল কেনার টাকা থাকতো না, অথচ বড় চাকরি করতেন। ওনার কর্মচারীরা প্রচুর সম্পত্তির মালিক হয়েছে, আমরা পরে জানতে পারছি। দ্বিতীয় হচ্ছে, আপনাদের সাথে আমার কানেকশনের জায়গা হচ্ছে লন্ডনে যখন আমি পড়তে গেছি, আমি ওখানে পার্ট টাইম যে কাজ করেছি তার ভিতরে একটা হচ্ছে যে আমি কোয়ালিফাইড সোশ্যাল ওয়ার্কার ইংল্যান্ডে। আমি প্রতিবন্ধীদের সাথে কাজ করেছি, ন্যাপি পরিষ্কার করা থেকে শুরু করে অটিস্টিক চাইল্ড স্কুলে পড়ানো, সবকিছু আমি জানি, আমি ট্রেন্ড। অতএব আপনাদের এই যে কষ্ট না, এই কষ্টগুলো আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছি। এই জায়গাটাতে হচ্ছে যে এই ইফতেখার ভাইরা, সালমা আপারা যখন আমার সাথে যোগাযোগ করেছেন, আমাদের সাথে আপনাদের এই আয়োজনের কথা আমি বলেছেন, আমি কিন্তু প্রোগ্রামে এটা আমার ব্যস্ততা সম্পর্কে যারা জানে তারা আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো মিটিং ফেলে চলে আসছি। অ্যাম্বাসেডারের সাথে মিটিং ছিল, উপদেষ্টাদের সাথে মিটিং ছিল, সব কিন্তু ফেলে দিয়ে আসছি বিকালবেলার মিটিংয়ে, আপনাদের সাথে দেখা করতে আসছি, কারণ এটা হচ্ছে আমার প্রাণের ব্যাপার। রাষ্ট্র কোনটা বাস্তবায়ন করতে পারবে, অনেক ন্যায্য দাবি হওয়ার পরে অনেক দাবি মেনে নেওয়া যায় না, এটা রাষ্ট্রের একটা ব্যাপার। এই রাষ্ট্রের সাথে নাগরিকের এই দেন দরবারটা একটা চলমান ব্যাপার, চলবে। এটা কখনো মানে সমাধান হবে না, নোক্তা দেওয়া যাবে না। আপনি বলবেন যে আমাকে 10,000 টাকা দেন আজকে, রাষ্ট্র বলবে যে বল আজকে 10,000 টাকা দিতে পারছি না, 2,000 টাকা দিব তোমাকে। আপনি এই লড়াইটা আবার চালায় যাবেন, আবার আগামী বছর আরো 2,000 টাকা বাড়বে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের একটা কন্টিনিউয়াস লড়াই। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিষয়ে তারা কমিশন করছে, আপনারা দেখেছেন সংস্কার কমিশন করছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি আজকের প্ল্যাটফর্ম থেকে যে আমার প্রতিবন্ধী ভাই বোনদের দুঃখ কষ্ট শুনবার একটা কমিশন করেন, এবং এই কমিশনটাকে আপনারা গণকমিশন করেন, ওপেন করে দেন। বিটিভি এই যে বক্তব্যগুলো দেখছেন না, এই বক্তব্যগুলো বিটিভিতে লাইভ যাইতে হবে। আমার দেশের মানুষকে জানতে হবে যে একটা প্রতিবন্ধী ভাই বোনের কষ্টটা কি, ওই পরিবারটার কষ্টটা কি, ওটা জানতে হবে, ওটা বুঝতে হবে। ওইটা না জানলে, ওইটা না বুঝলে দেখবেন যে কোনো গণমাধ্যম আসবে না। এই যে দেখেন আজকে কোনো গণমাধ্যম আসে নাই। বাংলাদেশে পরিমণির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে, ওইখানে 50টা 100টা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে। আর আমার দেশের 90 লক্ষ নাগরিক সম্মানের সাথে বাঁচার জন্য লড়াই করতেছে, সেখানে কোনো গণমাধ্যমের আগ্রহ নাই। মানে এখানে পরিমণি নাই, এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপান নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ।
অমুক খেলতেছে তমুক খেলতেছে, কি খেলে? একটা গোল জিনিস, হেডারে একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনের? সেই জিনিস নিয়ে কত লাফালাফি, অথচ 90 লক্ষ মানুষের জীবনের কান্নাকাটি কষ্ট নিয়ে কোনো মানে মাতামাতি নাই, কোনো 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 আলোচনা নাই, গণমাধ্যমের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের অনেক বড় বড় নেতাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওনারা এত ব্যস্ত যা মিটিংয়ে আসতে পারেন নাই, ডিজি মহোদয়ের সময় হয়নি। অ্যাটলিস্ট আজমত ভাই এসে তো বাংলাদেশ রাষ্ট্রের বেজ্জতি থেকে বাঁচাইছে, বলে তো রাষ্ট্রের আজকে খতম হয়ে যেত। উনি না আসলে তো বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকারকে তো আজকে মুসলমানি করাই দিতাম এখান থেকে। তো আমার একটু জানার ছিল যে আজমত ভাই জানেন কিনা যে এই যে এই মানুষগুলো 1000 টাকার বদলে 5000 টাকা চায় সম্মানী ভাতা অথবা রাষ্ট্রের অবদান, এটা তো ভাতা বলা খুবই অসম্মানজনক, এটা অবদান মানে একটা সম্মানী চায়, এটার জন্য কয় টাকা দরকার রাষ্ট্রের? এটা কি আপনারা হিসাব করেছেন আজমত ভাই? যে 1000 টাকার বদলে 5000 টাকা দিলে কয় টাকা লাগবে রাষ্ট্রের? হ্যাঁ, 850 টাকা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনে কতজন স্টাফ আছে সারা বাংলাদেশে? আমাদের স্টাফ বলতে একদম আপনি থেকে শুরু করে একদম পিওন পর্যন্ত। আমার এমনি স্টাফ থেকে শুরু করে আমরা অফিশিয়াল স্টাফ আছে 24 জন। হেড অফিসে আমি মানে সরকারি অনুমোদন প্রাপ্ত। আর এর বাইরে হচ্ছে আপনার এখন আমরা মানে প্রজেক্ট দিয়েছি আরো মোট সব মিলিয়ে 50 জনের। তার বাইরে আমার 103টা সেন্টার আছে। 103টা সেন্টারে প্রতিটি সেন্টারে 12 জন করে কাজ করে। আচ্ছা, অফিসার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত 12 জন আছে। আপনাদের হেড অফিসে 24 জনের ভিতরে প্রতিবন্ধী আছে কেউ? হ্যাঁ, কজন? একজন। আচ্ছা একজন আছে ফুলমতি রোজের পাশে মানে 70 থাকে সামনে রেখে দিয়েছে। আচ্ছা, তাহলে এই যে দেখেন যে বাংলাদেশ রাষ্ট্রের একটা জায়গা যে যাদেরকে নিয়ে এই রাষ্ট্রটা প্রতিষ্ঠান চালায় সেই মানুষগুলোই ওখানে নাই। তবে আমাদের